রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। হাদির মৃত্যুর খবরে ভারতীয় গণমাধ্যমে নোংরামি, সিরিয়া জুড়ে ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রের, ইরানের শাহিদ ড্রোনের রণতরী থেকে উৎক্ষেপণ যুক্তরাষ্ট্রের। শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় কলকাতার আনন্দবাজারের খবরে মূল বিষয় হল ডেইলি স্টার, প্রথম আলো ও ধানমন্ডির ৩২ নং বাড়ি ভাঙচুর নিয়ে মাতম করা। ডেইলি স্টার, প্রথম আলো অফিসে হামলার ঘটনাকে আনন্দবাজার বাংলাদেশের স্বাধীন সংবাদপত্রের ইতিহাসে কালো দিন হিসেবে আখ্যায়িত করেছে। একই সাথে আনন্দবাজার বলেছে, হাদির মৃত্যু ঘিরে বাংলাদেশে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করে ফায়দা লোটার চেষ্টা করছে জামাত ও হিজবুত তাওহীদ। হাদির মৃত্যুর সংবাদ পরিবেশন করতে গিয়ে কলকাতার মোদি অনুগত আনন্দবাজার পত্রিকা শুরুতেই লিখেছে, প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে হামলার ঘটনার বিবরণ। এরপর ৩২ নম্বর বাড়ি ভাঙচুর, বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, চট্টগ্রামে ভারতীয় উপদূতাবাসে ঢিল পাটকেল ছোড়া, চট্টগ্রামে একজন সংখ্যালঘু যুবককে পিটিয়ে মারার অভিযোগ সহ খুলনা ও ময়মনসিংহে দুজনকে হত্যার খবর। এরপর হাদির মৃত্যুর ঘটনা, কে এই ওসমান হাদি ও তার উত্থানের বিবরণ তুলে ধরে আনন্দবাজার। ওসমান হাদির উত্থানের ঘটনা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্ব সহকারে তুলে ধরে বলা হয়, তার ভাষা ছিল অশালীন, এজন্য তিনি ক্ষমাও চেয়েছেন। এতে বলা হয়, তিনি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন আওয়ামী ও ভারত বিরোধী কট্টর অবস্থানের কারণে। প্রথম আলো ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগের বিষয়ে আনন্দবাজার পত্রিকার হাদি বিষয়ক খবরে একটি উপশিরোনামে লেখা হয়, স্বাধীন সংবাদপত্রের জন্য কালো দিন। আনন্দবাজার পত্রিকা গুরুত্বের সাথে উল্লেখ করে, হাদি ছিলেন একজন মাদ্রাসা পড়ুয়া। এর মাধ্যমে আনন্দবাজার বোঝাতে চায়, হাদি ছিলেন একজন ইসলামপন্থী নেতা এবং তার মৃত্যুতে ইসলামপন্থী ও ডানপন্থীরা বাংলাদেশে তাণ্ডব চালাচ্ছে। প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে হামলা করেছে বাংলাদেশের ইসলামপন্থীরা। আনন্দবাজারের খবরে আশঙ্কা করা হয়, হাদির মৃত্যু ঘিরে বাংলাদেশে যে অস্থিরতা ও নৈরাজ্য চলছে তাতে নির্বাচন বানচাল হতে পারে, নির্বাচন অনুষ্ঠানে বিঘ্ন ঘটতে পারে। সারা দেশে বড় ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা জোরদারও করা হয়েছে। হাদিকে নিয়ে আনন্দবাজারের ইউটিউব চ্যানেল একটি ভিডিও কন্টেন্টের শিরোনাম হল, কট্টর মোদি বিরোধী, ভারত বিরোধী বাংলাদেশি নেতা কে এই ওসমান হাদি। ভিডিও কন্টেন্টেও হাদিকে মাদ্রাসা পড়ুয়া হিসেবে উল্লেখ করে বলা হয়, হাদির ইনকিলাব মঞ্চ থেকে বারবার ভারতের 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করে বাংলা বিহারের দখল নিয়ে বৃহত্তর বাংলা গড়ার কথা বলা হয়েছে। আনন্দবাজার পত্রিকা ও ইউটিউব উভয় খবরে বলা হয়, ধানমন্ডি ৩২ নং বাড়ি ভাঙার ক্ষেত্রে হাদি সক্রিয় ভূমিকা পালন করেন। প্রথম আলো ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে আনন্দবাজার ইউটিউব আলাদা দুটি কন্টেন্ট তৈরি করেছে। এতে জুলাই আন্দোলনে একাধিক ছাত্রের মৃত্যু হয় বলে চরম মিথ্যাচার করা হয়। আনন্দবাজার জানায়, ২০২৪ সালের জুলাইয়ে আবু সাইদ সহ একাধিক ছাত্রের মৃত্যুতে অভ্যুত্থানে ফেটে পড়েছিল বাংলাদেশ। আনন্দবাজার জানায়, হাদির মৃত্যুতে বাংলাদেশের প্রথম সারির 2 সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভাঙচুর চালিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। আনন্দবাজার আরও বলেছে, হাদির মৃত্যু ঘিরে 18 ডিসেম্বর রাতের হিংসাত্মক ঘটনায় জামাতে ইসলামী ও হিজবুত তাহরিরের মদদ রয়েছে। আনন্দবাজার তাদের এ বক্তব্যের পক্ষে ব্যবহার করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বিবৃতি। মির্জা ফখরুলের এই বিবৃতিতে বলা হয়, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। মির্জা ফখরুলের ভাষায়, এই দুষ্কৃতিকারী আর ফায়দা হাসিলের চেষ্টারত বলতে জামাত আর হিজবুত তাহরিরকে বুঝিয়েছে আনন্দবাজার। তবে আনন্দবাজারের সব খবরে হাদিকে উগ্র ভারত বিদ্বেষী হিসেবে আখ্যায়িত করলেও ভাঙচুরের শিকার হওয়া প্রথম আলো ও ডেইলি স্টার জন্ম থেকে সূক্ষ্ম কৌশলে ভারতের এবং আওয়ামী ফ্যাসিবাদের পক্ষের পত্রিকা ছিল, সে কথা একবারও উল্লেখ করেনি কোথাও। তবে সাউথ চায়না মর্নিং পোস্ট, আল জাজিরা ও গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক মানের সংবাদপত্রগুলো হাদিকে একজন গণতন্ত্রকামী নেতা হিসেবে তুলে ধরেছে। গণ অভ্যুত্থানে তার ভূমিকা উঠে এসেছে এসব রিপোর্টে। অপরদিকে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকে ভারতপন্থী 2 পত্রিকার উপর বিক্ষুব্ধ মানুষের হামলা বলে উল্লেখ করেছে।
আইএস দমনের নামে সিরিয়ার ৭০টি স্থানে শুক্রবার বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় এই হামলায় যুক্তরাষ্ট্রের সাথে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের পদলেহী রাষ্ট্র জর্ডান। গত ১৩ ডিসেম্বর সিরিয়ায় আইএস বিরোধী অভিযানের সময় নিহত হয় ২ আমেরিকান সেনা। এর প্রতিশোধ হিসেবে শুক্রবার এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষা মন্ত্রী পেট হেগসেথ। শুক্রবারের এই হামলার যুক্তরাষ্ট্র নাম দিয়েছে অপারেশন হক আই, কারণ ১৩ ডিসেম্বর সিরিয়ায় নিহত ২ আমেরিকান সেনার বাড়ি আইওয়া রাজ্যের হক আই অঞ্চলে। তবে কোন কোন এলাকায় হামলা চালানো হয়েছে এবং হামলায় কতজন আইএস জঙ্গি নিহত হয়েছে এ বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র আর্মির মধ্যপ্রাচ্য বিষয়ক শাখা সেন্ট্রাল কমান্ড। হামলা পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে হামলার ফলাফল দ্রুত প্রকাশ করা হবে। তবে পেড হেগসেথ বলেছেন হামলায় অনেক আইএস সন্ত্রাসী নিহত হয়েছে। সিএনএন এর খবরে বলা হয়েছে সিরিয়ায় আইএস বিরোধী অভিযান অব্যাহত রাখতে নতুন করে শত শত সেনা মোতায়েন করা হবে সেখানে। আল জাজিরার খবরে বলা হয়েছে বর্তমানে ১,০০০-এর বেশি যুক্তরাষ্ট্র সেনা মোতায়েন রয়েছে সিরিয়ায়। বস্তুত আইএস দমনের নামে সিরিয়ায় আবার নতুন করে দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে সিরিয়ায় দখলদারিত্ব বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্র নিজেই সেখানে আইএস জন্ম দিচ্ছে এবং তাদের লালন পালন করছে, আর আইএস দমনের নামে সেখানে তারা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। নতুন সিরিয়া যেন কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে না ওঠে সেটা নিশ্চিত করতে সিরিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আইএস দমনের নামে গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় যুক্তরাষ্ট্র আর্মি প্রবেশ করে ২০১৪ সালে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র সিরিয়াকে আইএস মুক্ত ঘোষণা করে, কিন্তু তারপরও সিরিয়া ত্যাগ করেনি যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্র বাশার আল আসাদের বিরোধিতা করলেও তাকে উৎখাতেও কোনো ভূমিকা পালন করেনি। বস্তুত যুক্তরাষ্ট্র সিরিয়ায় বসে কুর্দি সহ বিভিন্ন সশস্ত্র গ্রুপ তৈরি করেছে। এই কুর্দি বাহিনী ছিল তুরস্কের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র সিরিয়াকে অনেক আগে আইএস মুক্ত ঘোষণা করলেও এখন আবার সেখানে তারা নতুন করে আইএস দমনের অজুহাতে অবস্থান পাকাপোক্ত করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র তাদের একটি রণতরী থেকে পরীক্ষা চালিয়েছে ইরানের শাহেদ আত্মঘাতী ড্রোনের। মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত যুক্তরাষ্ট্রের রণতরী শান্তা বারবারার ডেক থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে শাহেদ নামক দূরপাল্লার ড্রোন। ২ সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় তারা ইরানের শাহেদ ড্রোনের নকল ভার্সন তৈরি করেছে। এসব আত্মঘাতী ড্রোন ইরানের শাহেদ ড্রোনের চাইতেও অনেক শক্তিশালী। এসব ড্রোন মোতায়েন করা হবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে। ভবিষ্যতে ইরানের সাথে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যে কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করবে এসব শাহেদ ড্রোন। সর্বশেষ ইরান ইসরায়েল যুদ্ধে ইরান ইসরায়েলের বিরুদ্ধে অনেক সস্তা দামের ড্রোন ব্যবহার করেছে, কিন্তু বিপরীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ছিল ব্যয়বহুল মিসাইলের সাহায্যে। যুদ্ধে অধিক ব্যয় কমাতে যুক্তরাষ্ট্র এবার সস্তা ড্রোনের দিকে ঝুঁকছে। ইউক্রেন যুদ্ধের পর বিশ্ব সমরাঙ্গনে আলোচনায় আসে ইরানের শাহেদ নামক আত্মঘাতী ড্রোনের। ইরান রাশিয়াকে হাজার হাজার এসব ড্রোন সরবরাহ করেছে এবং রাশিয়া ইউক্রেনে এসব ড্রোনের সাহায্যে সফল ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। রাশিয়া নিজেও এখন শাহেদের আদলে নতুন ড্রোন তৈরি করেছে এবং ইউক্রেনে হামলা শুরু করেছে এর সাহায্যে। অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 কেনা নিয়ে কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা বেশ এগিয়েছে। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে এই আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের কাছে এই যুদ্ধবিমান বিক্রির ঘোষণা দেন। ইসরায়েলের কাছে এই সিরিজের যে যুদ্ধবিমান রয়েছে সৌদি আরবকেও সেই একই ধরনের বিমান দেওয়ার কথা জানিয়েছিলেন ট্রাম্প। এই প্রেক্ষাপটে কাতারেরও একই যুদ্ধবিমান কেনা নিয়ে অগ্রগতির খবর সংবাদ মাধ্যমে এলো। ৫ বছর আগেও পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশটি যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিমান কেনার চেষ্টা করেছিল। চ্যানেল 12 জানিয়েছে আলোচনা প্রত্যাশা অনুযায়ী এগোলে সৌদি আরব ও তুরস্কের পর কাতার মার্কিন F-35 যুদ্ধবিমান কেনার অপেক্ষায় থাকা দেশের তালিকায় যুক্ত হবে। মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত শুধু ইসরায়েল এই যুদ্ধবিমান ব্যবহার করে। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে তুরস্ক ও সৌদি আরবের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি না করতে ইসরায়েলের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে লবিং করেছে। ট্রাম্প এই লবিং এর কথা প্রকাশ্যে স্বীকারও করেছেন। গত নভেম্বরে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক করেন ট্রাম্প।
বৈঠকে তিনি প্রতিশ্রুতি দেন F-35 বিষয়ে সৌদি আরব ও ইসরায়েলকে সমান অংশীদার হিসেবে বিবেচনা করা হবে। ট্রাম্প বলেছিলেন, আমি জানি ইসরায়েল চাইবে সৌদি আরবের যুদ্ধ বিমানগুলো কম ক্ষমতা সম্পন্ন হোক। এটাকে আমি আপনাদের জন্য খুশির খবর বলে মনে করি না। আমার মতে ইসরায়েল ও সৌদি আরব এমন পর্যায়ে আছে যেখানে তাদের উভয়ের শীর্ষমানের বিমান পাওয়া উচিত। গত সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এ নিয়ে ইসরায়েল ও কাতারের সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। চ্যানেল 12 জানিয়েছে, F-35 নিয়ে যুক্তরাষ্ট্র কাতারের আলোচনা নিয়ে ইসরায়েলের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলের আধিপত্য শিগগিরই বিলীন হচ্ছে, এটা অনেকটা নিশ্চিত। আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC তাদের দুই বিচারকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে। ICC জানায়, জর্জিয়ার বিচারক গোচা লর্ড কিপানিদজে এবং মঙ্গোলিয়ার বিচারক এরদেনে বালসুরের দামদিন এর বিরুদ্ধে ওয়াশিংটনের পদক্ষেপ একটি নিরপেক্ষ বিচারিক প্রতিষ্ঠানের স্বাধীনতার উপর প্রকাশ্য আঘাত। এক বিবৃতিতে ICC বলেছে, এই নিষেধাজ্ঞা বিভিন্ন অঞ্চলের সদস্য রাষ্ট্রগুলোর দেয়া ম্যান্ডেট অনুসারে কাজ করা একটি নিরপেক্ষ বিচারিক প্রতিষ্ঠানের স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্য হামলা। ICC সতর্ক করে বলেছে, আইন প্রয়োগের কারণে বিচারকদের হুমকি দেয়া পুরো আন্তর্জাতিক আইনি কাঠামোকেই ঝুঁকির মুখে ফেলছে। এ ধরনের পদক্ষেপ আইনের শাসনকে দুর্বল করবে। আদালত তাদের কর্মীদের এবং নৃশংসতার শিকার ব্যক্তিদের পাশে রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তিনি বিচারকদের বিরুদ্ধে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ আনেন। বিবৃতিতে রুবিও বলেন, এই ব্যক্তিরা ইসরায়েলের সম্মতি ছাড়াই ইসরায়েলি নাগরিকদের তদন্ত, গ্রেফতার, আটক বা বিচারের উদ্যোগে ICCর প্রচেষ্টায় সরাসরি জড়িত ছিলেন। এর মধ্যে 15 ডিসেম্বর ইসরায়েলের আপিলের বিরুদ্ধে ICCর রায়ের পক্ষে সংখ্যাগরিষ্ঠের সঙ্গে ভোট দেওয়া অন্তর্ভুক্ত। ICCর সদর দপ্তর যে দেশে অবস্থিত সেই নেদারল্যান্ডসও এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেছে, আন্তর্জাতিক আদালতগুলোকে হস্তক্ষেপ মুক্তভাবে কাজ করার সুযোগ দিতে হবে। ডাচ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল সামাজিক মাধ্যম X-এ লিখেছেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের দুই বিচারকের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তার বিরোধিতা করছে নেদারল্যান্ডস। ভ্যান উইল আরও বলেন, আন্তর্জাতিক আদালত এবং ট্রাইব্যুনালগুলোকে অবশ্যই স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করার সক্ষমতা দিতে হবে। আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত এবং এর কর্মীদের সমর্থন করি। এদিকে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের স্বাধীনতা এবং নিরপেক্ষতার উপর হামলা বলে অভিহিত করেছে, যা এর কার্যকলাপকে গুরুতরভাবে ক্ষুণ্ণ করবে। মন্ত্রণালয় ICCর প্রতি স্পেনের সমর্থনের উপর জোর দিয়ে বলেছে, এই আদালত মানবতার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পেতে অনস্বীকার্য ভূমিকা পালন করেছে। 125 সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত ICC চলতি বছরের ফেব্রুয়ারিতেই কিছু বিধিনিষেধের মুখে পড়ে। তখন হোয়াইট হাউস দাবি করে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লক্ষ্য করে নেওয়া অবৈধ পদক্ষেপের জবাব দিতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জারি করা নির্বাহী আদেশের মাধ্যমে আরোপিত এসব নিষেধাজ্ঞার ফলে প্রয়োজনীয় বিভিন্ন সেবায় প্রবেশ সীমিত করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গাজায় চালানো গণহত্যামূলক যুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরই এসব পদক্ষেপ নেওয়া হয়। ইসরায়েলগামী কয়েকশো টন সামরিক সরঞ্জামবাহী একটি জার্মান মালিকানাধীন কার্গো জাহাজকে কোনো বন্দরে ভিড়তে না দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি সতর্ক করেছে, এই জাহাজে থাকা মালামাল গাজায় চলমান গণহত্যা ও যুদ্ধাপরাধে সরাসরি ব্যবহৃত হওয়ার স্পষ্ট ঝুঁকি রয়েছে। অ্যামনেস্টি জানায়, পর্তুগালের পতাকাবাহী হোলগার জি নামের জাহাজটি প্রায় 440 টন মর্টার বোমার অংশ, প্রজেক্টাইল এবং সামরিক গ্রেডের স্টিল বহন করছে। গত 16 নভেম্বর জাহাজটি ভারত থেকে যাত্রা শুরু করে এবং বর্তমানে এটি পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে। এর চূড়ান্ত গন্তব্য ইসরায়েলের হাইফা বন্দর। তদন্তে দেখা গেছে, এই মালামাল ইসরায়েলের বৃহত্তম প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস এবং এর সহযোগী প্রতিষ্ঠান IMI সিস্টেমসের কাছে পৌঁছানোর কথা। এই কোম্পানিগুলোই ইসরায়েলি সামরিক বাহিনীকে যুদ্ধের অধিকাংশ অস্ত্র সরবরাহ করে থাকে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক এরিকা গুয়েভারা রোসাস বলেন, এই বিশাল পরিমাণ মারণাস্ত্র কোনোভাবেই ইসরায়েলে পৌঁছতে দেওয়া উচিত নয়। যারা এই পরিবহন সহায়তা করছে তারা আন্তর্জাতিক আইনের আওতায় অপরাধের সহযোগী হওয়ায় ঝুঁকিতে রয়েছে। অ্যামনেস্টি উল্লেখ করেছে, যেসব দেশ এই অস্ত্র পরিবহনের সহায়তা বা ট্রানজিট সুবিধা দিচ্ছে তারা জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য চুক্তির সরাসরি লঙ্ঘন করছে। 2024 সালের জুলাইয়ের আন্তর্জাতিক বিচার আদালতের দেয়া নির্দেশ অনুযায়ী ইসরায়েলের অবৈধ দখলদারিত্বে টিকিয়ে রাখতে সহায়তা করে এমন সব বাণিজ্য ও বিনিয়োগ বন্ধ করা রাষ্ট্রগুলোর নৈতিক ও আইনি দায়িত্ব। বর্তমানে জাহাজটি মিশরের পোর্ট সাইদ বন্দরে নোঙর করার অপেক্ষায় রয়েছে। অ্যামনেস্টি সহ বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী মিশর সরকারকে জাহাজটি আটকের অনুরোধ জানিয়েছে। 2026 সালের ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণ এবং বেলজিয়ামের সরকারি সম্প্রচার মাধ্যম RTBF এর প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির 170 জন বিশিষ্ট শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। গাজা ইসরায়েলের চলমান হামলার প্রেক্ষাপটে তারা এই প্রতিযোগিতা বর্জনের ডাক দিয়েছেন। স্থানীয় দৈনিক লা লিব্রেতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বেলজিয়ামের শিল্পীরা একটি যৌথ চিঠির মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। সেখানে তারা ইউক্রেন যুদ্ধের উদাহরণ টেনে ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়নের দ্বিমুখী নীতির সমালোচনা করেন। তারা উল্লেখ করেন, 2022 সালে ইউক্রেনে হামলার মাত্র 48 ঘন্টার মধ্যে রাশিয়াকে বহিষ্কার করা হলেও ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্মূল অভিযান চালানোর পরও ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের অভিযোগ, ইসরায়েল দীর্ঘকাল ধরে বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠানকে তাদের দখলদারিত্ব ও বর্ণবাদী শাসন আড়াল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। তারা মনে করেন, ইউরোভিশনের মতো মঞ্চ ইসরায়েলকে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডকে আড়াল করতে সহায়তা করে। চিঠিতে বলা হয়, এই প্রতিযোগিতায় অংশ নেওয়া সরকারি চ্যানেলগুলোর নৈতিক ও আদর্শিক অবস্থানের চরম লঙ্ঘন। এতে স্পষ্টভাবে বলা হয়, যতক্ষণ পর্যন্ত মানবতার সাধারণ ভিত্তি পদদলিতকারী কোনো রাষ্ট্রকে স্বাগত জানানো হবে ততক্ষণ RTBF এর উচিত এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানো। গত 4 ডিসেম্বর 2026 সালের ইউরোভিশন আসরে ইসরায়েলের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই বেলজিয়ামের সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সাম্প্রতিক বক্তব্যে সিরিয়ার স্থিতিশীলতার ক্ষেত্রে ইসরায়েলি আগ্রাসনকে সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। আঙ্কারায় তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দেওয়া এই বক্তব্য কেবল একটি কূটনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং মধ্যপ্রাচ্য, পূর্ব ভূমধ্যসাগর, ককেশাস ও কৃষ্ণসাগর এই বিস্তৃত ভূরাজনৈতিক পরিসরে তুরস্কের নিরাপত্তা দৃষ্টিভঙ্গির একটি সমন্বিত রূপরেখা। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেখানে ইসরায়েলের সামরিক তৎপরতা, যুক্তরাষ্ট্রের কৌশল, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কৃষ্ণসাগরীয় প্রভাব, কুর্দি ইস্যু, সন্ত্রাসবাদ ও আঞ্চলিক শক্তির ভারসাম্য সবকিছু একে অপরের সঙ্গে জটিলভাবে জড়িয়ে গেছে। এরদোয়ানের বক্তব্য সেই জটিল বাস্তবতাকে তুরস্কের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে এবং ভবিষ্যৎ আঞ্চলিক রাজনীতির ইঙ্গিত দেয়। সিরিয়ার প্রেক্ষাপটে ইসরায়েলের ভূমিকা দীর্ঘদিন ধরেই বিতর্কিত। 1967 সালের যুদ্ধের পর থেকে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সিরিয়ার অংশ হলেও বাস্তবে তা ইসরায়েলের দখলে রয়েছে। 1974 সালের বিচ্ছিন্নতা চুক্তির মাধ্যমে একটি নিরস্ত্রীকৃত বাফার জোন গঠিত হয়েছিল, যা কয়েক দশক ধরে তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। কিন্তু 2024 সালের শেষ দিকে আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সেই বাফার জোন দখল করে নেয়, যা আন্তর্জাতিক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাপক বিমান হামলা ও সীমান্ত অতিক্রম করে স্থল অভিযান। সিরিয়ার সরকারি তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বর থেকে 2025 সালের মধ্যে 1000-এর বেশি বিমান হামলা ও 4 শতাধিক সীমান্ত অতিক্রমকারী অভিযান পরিচালিত হয়েছে। এই পরিসংখ্যান কেবল সামরিক তৎপরতার মাত্রাই বোঝায় না, বরং সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর সরাসরি আঘাতের ইঙ্গিত দেয়। এরদোয়ান যখন বলেন যে ইসরায়েলের আগ্রাসনই সিরিয়ার স্থিতিশীলতার সবচেয়ে বড় হুমকি, তখন তিনি কেবল সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার কথা বলেননি। তুরস্কের দৃষ্টিতে সিরিয়া হলো তার দক্ষিণ সীমান্তের নিরাপত্তা বলয়। সিরিয়ায় যে কোনো দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা সরাসরি তুরস্কের অভ্যন্তরীণ নিরাপত্তা, শরণার্থী সংকট, সন্ত্রাসবাদ এবং আঞ্চলিক প্রভাবের উপর প্রভাব ফেলবে। গত এক দশকে তুরস্ক ইতিমধ্যেই প্রায় 36 লাখের বেশি সিরীয় শরণার্থীর ভার বহন করেছে। তাই সিরিয়ার পুনর্গঠন ও স্থিতিশীলতা আঙ্কারার জন্য কেবল নৈতিক বা কূটনৈতিক বিষয় নয়, বরং একটি বাস্তব নিরাপত্তা ও অর্থনৈতিক প্রশ্ন। আসাদ সরকারের পতনের পর
সিরিয়া যে ঐতিহাসিক সুযোগের মুখোমুখি হয়েছে বলে এরদোয়ান উল্লেখ করেছেন তা একদিকে আশাবাদী, অন্যদিকে শর্ত সাপেক্ষ। নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তোলার সুযোগ থাকলেও সেই সুযোগ তখনই বাস্তবায়িত হবে যখন দেশটি ভাঙনের পথে না গিয়ে কেন্দ্রীয় রাষ্ট্র কাঠামোর মধ্যে সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে পারবে। এরদোয়ানের বক্তব্যে সিরিয়ার বিভাজন কারা চায় তা স্পষ্ট। এই মন্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ। তুরস্কের মতে সিরিয়ার ভৌগোলিক বা রাজনৈতিক বিভাজন হলে সবচেয়ে বেশি লাভবান হবে ইসরায়েল এবং কিছু পশ্চিমা শক্তি, যারা একটি দুর্বল বিভক্ত আরব রাষ্ট্রকে নিজেদের কৌশলগত স্বার্থে ব্যবহার করতে চায়। এই প্রেক্ষাপটে করতে ইস্যু বিশেষভাবে সংবেদনশীল। ওয়াইপিজি বা পিপলস প্রোটেকশন ইউনিট, যা তুরস্কের মতে পিকেকে সন্ত্রাসী সংগঠনের এই সিরীয় শাখা, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়ে আসছে। যুক্তরাষ্ট্র ওয়াইপিজিকে দাইশের বিরুদ্ধে লড়াইয়ের অংশীদার হিসেবে উপস্থাপন করলেও আঙ্কারার দাবি এই সহযোগিতা তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এরদোয়ান স্পষ্ট করে বলেছেন যে দাইশের বিরুদ্ধে লড়াইয়ের নামে ওয়াইপিজির সঙ্গে সহযোগিতা করা গ্রহণযোগ্য নয়। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, দাইশের বিরুদ্ধে এককভাবে যুদ্ধ করা একমাত্র ন্যাটো সদস্য রাষ্ট্র হল তুরস্ক। এই বক্তব্যের মাধ্যমে তিনি পশ্চিমা মিত্রদের নৈতিক অবস্থান ও দ্বিচারিতার প্রশ্ন তুলেছেন। 10 মার্চ যে চুক্তি হয়েছে, যার মাধ্যমে ওয়াইপিজির সিরীয় নিরাপত্তা বাহিনীতে অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে, সেই চুক্তির বাস্তবায়ন নিয়েও তুরস্ক সতর্ক রয়েছে। ওয়াইপিজি যে স্বায়ত্তশাসনের দাবি করছে তা সিরিয়ার কেন্দ্রীয় রাষ্ট্র কাঠামোর জন্য হুমকি বলে মনে করে আঙ্কারা। এরদোয়ানের ভাষায়, যদি ওয়াইপিজি প্রতিরোধ করে তাহলে তার সংকটে রূপ নেবে। এই সংকট শুধু সিরিয়ার ভেতরে সীমাবদ্ধ থাকবে না, তা তুরস্ক সিরিয়ার সম্পর্ক, তুরস্ক যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং পুরো অঞ্চলের নিরাপত্তা ভারসাম্যকে প্রভাবিত করবে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের প্রেক্ষাপটও এই বক্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2023 সালে নতুন করে শুরু হওয়া গাজা যুদ্ধ এবং সেখানে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানের বিরুদ্ধে এরদোয়ান অন্তত কঠোর ভাষায় অবস্থান নিয়েছেন। তিনি ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন, যা তেল আবিব আঙ্কারার সম্পর্ককে তীব্রভাবে উত্তপ্ত করেছে। গাজার যুদ্ধের পর ইসরায়েল কেবল ফিলিস্তিনি নয়, লেবানন ও সিরিয়ায় সামরিক তৎপরতা বাড়িয়েছে, এমনকি ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছে। এরদোয়ান এক পর্যায়ে আশঙ্কা করেন যে ইসরায়েল এই সম্প্রসারণবাদী নীতি ভবিষ্যতে তুরস্ককেও লক্ষ্যবস্তু করতে পারে। এই বক্তব্য তুরস্কের নিরাপত্তা নীতিতে ইসরায়েলকে একটি কৌশলগত হুমকি হিসেবে চিহ্নিত করার ইঙ্গিত দেয়। গাজার যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের জন্য প্রস্তাবিত গাজা স্ট্যাবিলিটি ফোর্সে তুরস্কের অন্তর্ভুক্তির বিরোধিতা করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে প্রস্তাবিত এই বাহিনীতে একাধিক দেশের শান্তিরক্ষী বাহিনী থাকার কথা। তুরস্কের অন্তর্ভুক্তি ইসরায়েলের জন্য রাজনৈতিকভাবে অস্বস্তিকর, কারণ এরদোয়ান সরকারের সরাসরি ফিলিস্তিনপন্থী অবস্থান। এই বিরোধিতায় দেখায় যে ইসরায়েল তুরস্ক দ্বন্দ্ব এখন কেবল বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের ক্ষেত্রেও প্রতিফলিত হচ্ছে। এরদোয়ানের বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল কৃষ্ণ সাগর ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তিনি স্পষ্টভাবে বলেছেন, কৃষ্ণ সাগরে বাণিজ্যিক ও বেসামরিক জাহাজে হামলা কোনো পক্ষেরই লাভ বয়ে আনবে না। তুরস্ক এখানে নিজেকে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে উপস্থাপন করছে। মন্ট্রো কনভেনশন কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে তুরস্ক যুদ্ধকে কৃষ্ণ সাগরে ছড়িয়ে পড়া থেকে রোধ করেছে বলে এরদোয়ানের দাবি। ইস্তাম্বুল আলোচনার আয়োজন, কৃষ্ণ সাগর শস্য চুক্তি এবং বন্দি বিনিময়, এসব উদ্যোগের মাধ্যমে তুরস্ক নিজেকে মধ্যস্থতাকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে। তবে সাম্প্রতিক সময়ে কৃষ্ণ সাগরে উত্তেজনা আবারও বেড়েছে। নিয়ন্ত্রণ হারানো একটি ড্রোন ভূপাতিত করা, ওডেসার কাছে রুশ হামলায় একটি তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়া এবং তুর্কি উপকূলের কাছে রাশিয়া সংযুক্ত ট্যাঙ্কারে ইউক্রেনীয় হামলার দাবি, এইসব ঘটনা প্রমাণ করে যে যুদ্ধের ঢেউ তুরস্কের দরজায় এসে পৌঁছে গেছে। এরদোয়ানের সতর্ক বার্তা এখানে কেবল একটি নীতিগত বিষয় নয়, এটি একটি বাস্তব নিরাপত্তা উদ্বেগের প্রকাশ। তুরস্ক চায় না কৃষ্ণ সাগর একটি সরাসরি সংঘর্ষ অঞ্চলে পরিণত হোক, কারণ তা তুরস্কের বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা ও সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর।
রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে তুরস্কের সম্পর্কের ভারসাম্য এই প্রেক্ষাপটে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একদিকে ন্যাটো সদস্য হিসাবে তুরস্ক ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে কথা বলে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে গভীর অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ক বজায় রাখে। এই দ্বৈত সম্পর্ক তুরস্ককে একটি অনন্য কূটনৈতিক অবস্থানে নিয়ে এসেছে, যেখানে সে একাধারে মিত্র ও মধ্যস্থতাকারী। এরদোয়ানের বক্তব্যে এই ভারসাম্য রক্ষার প্রচেষ্টাই প্রতিফলিত হয়েছে। আঞ্চলিক রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দক্ষিণ ককেশাস এবং আর্মেনিয়ার সাথে তুরস্কের সম্পর্ক। 2026 সালে প্রতীকী কিছু পদক্ষেপের মাধ্যমে আর্মেনিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছেন এরদোয়ান। আজারবাইজান আর্মেনিয়ার শান্তি প্রক্রিয়ার অগ্রগতি এবং 2020 সালের কারাবাখ যুদ্ধের পর তৈরি হওয়া নতুন বাস্তবতা এই সম্ভাবনাকে উন্মুক্ত করেছে। তুরস্ক এখানে স্পষ্টভাবে আজারবাইজানের সঙ্গে সমন্বয় রেখে এগুতে চায়। দীর্ঘদিন বন্ধ থাকা সীমান্ত খুলে দেয়া কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় নয়, এটি পুরো দক্ষিণ ককেশাস অঞ্চলের অর্থনৈতিক সংযোগ এবং স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইসব বিষয় একত্রে বিবেচনা করলে স্পষ্ট হয় যে এরদোয়ানের বক্তব্য একটি সমন্বিত আঞ্চলিক কৌশলের বহিঃপ্রকাশ। সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা, কুর্দি ইস্যুতে কঠোর অবস্থান, ফিলিস্তিন প্রশ্নে নৈতিক নেতৃত্বের দাবি, কৃষ্ণ সাগরে ভারসাম্য রক্ষা এবং ককেশাসে শান্তি উদ্যোগ, সব মিলিয়ে তুরস্ক নিজেকে একটি কেন্দ্রীয় আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। তবে এই কৌশলের সফলতা নির্ভর করবে কয়েকটি বিষয়ের উপর। প্রথমত, সিরিয়ার নতুন রাজনৈতিক কাঠামো কতটা অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল হয়। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র ইউরোপ তুরস্কের নিরাপত্তা উদ্বেগকে কতটা গুরুত্ব দেয়। তৃতীয়ত, ইসরায়েলের আক্রমণাত্মক নীতির বিরুদ্ধে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া কতটা কার্যকর হয়। এরদোয়ানের বক্তব্যে আরও একটি আদর্শিক দিক আছে। হাজার বছরের প্রতিবেশী হিসেবে সিরিয়ার সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করে তিনি ইতিহাস ও অভিন্ন ভবিষ্যতের ধারণাকে সামনে এনেছেন। এটি তুরস্কের নব্য অটোম্যান নয়, বরং আঞ্চলিক ঐতিহাসিক সংযোগের ভিত্তিতে নেতৃত্বের দাবির প্রতিফলন। একইভাবে ফিলিস্তিন প্রশ্নে নৈতিক অবস্থান তুরস্ককে মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ কণ্ঠে পরিণত করেছে, যদিও এতে পশ্চিমা শক্তি ও ইসরায়েলের সঙ্গে সংঘাত বাড়ছে। সবশেষে বলা যায়, সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনকে সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করে এরদোয়ান আসলে একটি বৃহত্তর বার্তা দিয়েছেন। আঞ্চলিক স্থিতিশীলতা কেবল সামরিক শক্তি দিয়ে নিশ্চিত করা যায় না, বরং সার্বভৌমত্বের প্রতি সম্মান, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো এবং ভারসাম্যপূর্ণ কূটনীতির প্রয়োজন। তুরস্ক এই নীতির প্রবক্তা হিসেবে নিজেকে উপস্থাপন করতে চায়। তবে বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্য ও আশেপাশের অঞ্চল এখনও বহু স্তরীয় সংঘাত ও প্রতিযোগিতার ক্ষেত্র। এই প্রেক্ষাপটে তুরস্কের কৌশল কতটা সফল হবে তা নির্ভর করবে সময়, কূটনৈতিক দক্ষতা এবং আঞ্চলিক শক্তিগুলোর পারস্পরিক সমঝোতার উপর। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।